আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সিনেট বিডির আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। উইন্ডোজ সার্ভার 2019 এই অপারেটিং সিস্টেমের সাপেক্ষে আমরা যে টিউটোরিয়াল সিরিজটি শুরু করেছি, গত এপিসোডে আমরা দেখেছিলাম কিভাবে এডিডিএস অর্থাৎ অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিস এই ফিচারটি ইনস্টল দিতে হয় এবং সেই সাথে আনুষঙ্গিক অনেক বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম। আর আজকের পর্বে মূলত আমরা উইন্ডোজ সার্ভার 2019 এই অপারেটিং সিস্টেমের সাপেক্ষে কিভাবে ইউজার ক্রিয়েট করা যায়, গ্রুপ ক্রিয়েট করা যায়, কাস্টমাইজ করা যায়, মেনটেন করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। আশা করি আজকের টিউটোরিয়ালটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল হতে যাচ্ছে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রেখে দিবেন। আর এই কাজটি যদি আপনি ইতিমধ্যেই করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, মূল কাজটি শুরু করার আগে আমাদেরকে প্রথমে একটি ক্লায়েন্ট পিসি রেডি করতে হবে। ক্লায়েন্ট পিসি হিসেবে আপনারা চাইলে উইন্ডোজ 7 অথবা 8 অথবা 8.1 যে কোনো একটি অপারেটিং সিস্টেম ইনস্টল দিতে পারেন। তবে আমি সাজেস্ট করব উইন্ডোজ 7 এই অপারেটিং সিস্টেমটি ইনস্টল করতে, কারণ উইন্ডোজ 7 এই অপারেটিং সিস্টেমটি অনেকটা ইউজার ফ্রেন্ডলি। তো প্রথমে আমি দিস পিসিতে যাচ্ছি। দিস পিসি থেকে প্রজেক্ট নামে যে ড্রাইভটি ছিল সেখানে যাচ্ছি। তারপর উইন্ডোজ সার্ভার 2019-এ যাচ্ছি। ব্যাকআপ নামের ফোল্ডারে যাচ্ছি। এখানে আমরা মূলত ক্লায়েন্ট পিসির জন্য একটি ফোল্ডার ক্রিয়েট করেছিলাম এবং একটি সার্ভারের জন্য ক্রিয়েট করেছিলাম। তো মূলত আমরা সার্ভার পিসিটি অলরেডি ইনস্টল দিয়ে দিয়েছি। তো এ পর্যায়ে আমরা ক্লায়েন্ট পিসিটি এখানে ইনস্টল দিব। তারপর ক্লায়েন্ট পিসিটি এখান থেকে কপি করে প্রজেক্ট নামের যে ফোল্ডারটি আছে এখানে পেস্ট করে দিব। তো এ পর্যায়ে আমি ভার্চুয়াল বক্সটি অন করছি। তারপর আমি মেশিন থেকে নিউতে ক্লিক করছি। আমার ক্লায়েন্ট পিসির নামটা দিব NYCCL1। আমি মেশিন ফোল্ডারটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে প্রজেক্ট ব্যাকআপ, ওকে। তারপর টাইপ আমি মাইক্রোসফট উইন্ডোজ রেখে ভার্সনটা উইন্ডোজ 7 64 বিট রেখে নেক্সট ক্লিক করছি। এখানে আমি র্যাম ডিফাইন করে দিচ্ছি 2GB, যেহেতু আমার এক্সিস্টিং র্যাম আছে 16GB। এক্ষেত্রে আমি সার্ভারের জন্য 4GB নিয়েছি, এখানে আমি 2GB নিতেই পারি। নেক্সট, এখানে ক্রিয়েট এ ভার্চুয়াল হার্ড ডিস্ক নাও এই অপশনটি সিলেক্ট থাকা অবস্থায় ক্রিয়েটে ক্লিক করব। তারপর VDI ভার্চুয়াল বক্স ডিস্ক ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় নেক্সটে ক্লিক করব। ডাইনামিক্যালি অ্যালোকেটেড সিলেক্ট থাকা অবস্থায় নেক্সট। ওকে, তো এখানে কোনো পরিবর্তন না করে আমি ক্রিয়েটে ক্লিক করছি। ফিজিক্যালি আমার ভার্চুয়াল ক্লায়েন্ট পিসিটি রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সেটিংসে যাচ্ছি। সেটিংস থেকে স্টোরেজে যাব। এখান থেকে এমটিতে ক্লিক করে উইন্ডোজ 7 এর আইএসও ফাইলটি দেখিয়ে দিব। ওকে, তারপর সেটিং থেকে সিস্টেমে যাব। সিস্টেম থেকে অপটিক্যাল ড্রাইভটা উপরে তুলে দিব। হার্ড ডিস্কটা সেকেন্ড পজিশনে রাখবো। ফ্লপি ডিস্কটা আনচেক করে দিব। ওকে, তো ফাইনালি আমার ভার্চুয়াল ক্লায়েন্ট পিসিটি রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পিসিটি স্টার্ট করব। ভিউ থেকে স্কেল মোডটা সিলেক্ট করে দিচ্ছি ফুল স্ক্রিনের জন্য। আপনারা হয়তো অনেকে উইন্ডোজ 7 ইনস্টল দিতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটা একটু টেনে সামনের দিকে নিয়ে যাবেন। তারপর এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ ইংলিশ রাখছি। তারপর টাইম অ্যান্ড কারেন্সি ফরম্যাটটা ইংলিশ রেখে কিবোর্ড অর ইনপুট মেথডটা US রেখে নেক্সটে ক্লিক করছি। তারপর আবারও নেক্সটে ক্লিক করলাম। আমাদের হার্ড ডিস্কটা এটা সিলেক্ট করে নেক্সট। উইন্ডোজের ফাইলটি কপি হবে, একটু সময় লাগবে।
এখানে আমরা একটি ইউজার নেম দিয়ে দিব সি। নেক্সট, কোনো পাসওয়ার্ড দিচ্ছি না আপাতত, ask me later। তো ফাইনালি আমাদের ক্লায়েন্ট পিসিটি রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা যে কাজটি করব, আমাদের ক্লায়েন্ট পিসিটিকে আমাদের যে সার্ভার পিসি রয়েছে সেই সার্ভার পিসির ডোমেনের আন্ডারে জয়েন করাবো। আর ডোমেনের আন্ডারে জয়েন করার জন্য কয়েকটা রিকোয়ারমেন্ট রয়েছে, যেমন টাইম জোনটা সেটিং করে দিতে হবে, আইপি অ্যাড্রেস বসাতে হবে, প্রিফার ডিএনএসটা বসাতে হবে এবং কম্পিউটার নেমটা চেঞ্জ করে দিতে হবে এবং ফায়ারওয়ালটা অফ করে দিতে হবে। তো প্রথমে আমি যে কাজটি করব, আইপি বসাবো। চেঞ্জ অ্যাডাপ্টারে যাব, প্রপার্টিসে যাব, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস, এখানে দিব 100.0.0.50। আমি ক্লায়েন্ট পিসির আইপি অ্যাড্রেসটি দিলাম 50। এবার সাবনেট মাস্ক দিলাম 255.0.0.0। ডিফল্ট গেটওয়েতে কোনো কিছু বসাবো না। তারপর প্রিফার ডিএনএস এ দিব আমাদের ডিএনএস এর যে অ্যাড্রেসটি আছে 0 ওকে 10 ওকে ওকে। তারপর উইন্ডোজ ফায়ারওয়ালটা অফ করে দিব। এরপর যে আমরা টাইম জোনটা সেটিং করে দিব, রাইট বাটন ক্লিক করলাম, অ্যাডজাস্ট ডেট এন্ড টাইম, চেঞ্জ টাইম জোন ঢাকা করে দেব। ওকে ওকে। তারপর যে কাজটা করব, আমরা কম্পিউটারের নামটা চেঞ্জ করে দিব। প্রপার্টিজ, এখান থেকে অ্যাডভান্স সিস্টেম সেটিংসে যাব, কম্পিউটার নেম, চেঞ্জে যাব, CL1 ওকে ওকে ক্লোজ। পিসিটা একবার রিস্টার্ট নিবে। এই পর্যায়ে আমরা যে কাজটি করব, আমরা ক্লায়েন্ট পিসি থেকে সার্ভার পিসিটি পিং করে দেখব ক্লায়েন্ট পিসির সাথে সার্ভার পিসিটা কমিউনিকেট করতে পারছে কিনা। এর জন্য আমি সিএমডি মোডে যাব, সিএমডি পিং। আমাদের সার্ভার পিসির আইপি অ্যাড্রেসটি ছিল 10.0.10 তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল। এক্ষেত্রে ভার্চুয়াল বক্সে অনেক সময় একটা প্রবলেম দেখা যায়, সেটা হলো নেটওয়ার্ক থেকে নেট অপশনটা চেঞ্জ করে আমাদেরকে হোস্ট অনলি এটা সিলেক্ট করে দিতে হবে। এর জন্য যে কাজটি করবো, আমরা এটা ক্লোজ করে দিচ্ছি, ভার্চুয়াল পিসিতে যাচ্ছি। এটা রিয়েল ফিল্ডে কিন্তু কাজ করে, কিন্তু ভার্চুয়াল বক্সের বেলা একটু প্রবলেম হয়। আমরা সার্ভার পিসিতে যাবার পর মেশিনে যাব, এখান থেকে সেটিংসে যাব, সেটিংস থেকে নেটওয়ার্কে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাটাচ টু নেট, এই অপশনটা আমরা চেঞ্জ করে হোস্ট অনলি অ্যাডাপ্টার এই অপশনটা সিলেক্ট করে দিব, তারপর ওকে দিব। একইভাবে আমরা ক্লায়েন্ট পিসিটিও একই কাজ করে দিব। মেশিনে যাব, সেটিংস, নেটওয়ার্ক, এখান থেকে নেটটা চেঞ্জ করে হোস্ট অনলি অ্যাডাপ্টার সিলেক্ট করে ওকে দিব। এবার যদি আমি পিং করি, আমরা দেখতে পাচ্ছি প্রপারলি আমার সার্ভার পিসির সাথে কমিউনিকেট করতে পারছে। এখন যে কাজটি করব, আমি আমার এই ক্লায়েন্ট পিসিকে আমার সার্ভার পিসির ডোমেনের আন্ডারে জয়েন করাবো। এর জন্য আমি যাব এখানে, তারপর কম্পিউটার থেকে প্রপার্টিসে যাব, প্রপার্টিস থেকে অ্যাডভান্স সিস্টেম সেটিংসে যাব, তারপর কম্পিউটার নেম, চেঞ্জে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা বাই ডিফল্ট ওয়ার্ক গ্রুপে আছে, এটা পরিবর্তন করে আমরা মেম্বার অফ থেকে ডোমেনে যাব। এখানে আমরা সিনেট বিডির যে ডোমেনটি আছে সেটা দিব,
cnetbd.com। ওকে, তারপর আমরা এখানে ইউজার নেম দিব অ্যাডমিনিস্ট্রেটর। পাসওয়ার্ডটা দিব আমরা সার্ভার পিসির পাসওয়ার্ডটি 0rd। ওকে, একটু ওয়েট করব। আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি এখানে একটা মেসেজ চলে এসেছে, ওয়েলকাম টু দ্য cnetbd.com ডোমেইন, অর্থাৎ আমার ক্লায়েন্ট পিসিটি সঠিকভাবে আমার ডোমেইনের আন্ডারে জয়েন হয়েছে। এক্ষেত্রে পিসিটি একবার রিস্টার্ট দিবে। ওকে, রিস্টার্ট নাও। এখন মূলত আমরা আমাদের মূল কাজটি শুরু করব। এর জন্য প্রথমে আমি সার্ভার পিসিতে যাব। সার্ভার পিসি থেকে সার্ভার ম্যানেজারে যাব। সার্ভার ম্যানেজার থেকে আমরা টুলসে যাব। টুলস থেকে অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটার্সে যাব। এখানে আমরা যে ডোমেইনটি তৈরি করেছিলাম, আমরা যদি এখানে ক্লিক করি, এখানে কিছু অবজেক্ট দেখতে পাচ্ছি। এই অবজেক্টগুলোর মধ্যে আমরা ইউজার্স নামের একটা অবজেক্ট দেখতে পাচ্ছি। আর এই অবজেক্টটি মূলত আমরা কিভাবে এখানে ইউজার ক্রিয়েট করতে পারি, কিভাবে ইউজার কাস্টমাইজ করতে পারি, মেনটেন করতে পারি, এই কাজগুলো এখানে দেখার চেষ্টা করব। এই পর্যায়ে আমরা cnetbd.com এই ডোমেইনের আন্ডারে সেলস নামের একটি অর্গানাইজেশনাল ইউনিট তৈরি করব। তো অর্গানাইজেশনাল ইউনিট কি? ধরি আমার কোম্পানিতে 4টি ডিপার্টমেন্ট রয়েছে, একটি সেলস, আইটি, মার্কেটিং এবং অ্যাকাউন্টস। এক্ষেত্রে আমি চাই প্রত্যেকটি ডিপার্টমেন্টের ইউজারগুলো ডিপার্টমেন্ট অনুযায়ী অর্গানাইজ করতে। এই যে অর্গানাইজ করার জন্য আলাদা আলাদা অবজেক্ট ফিচার তৈরি করতে হয়, এই আলাদা অবজেক্ট তৈরি করার জন্য যে ইউনিটটা থাকে তাকে অর্গানাইজেশনাল ইউনিট বলে। তো আমরা এখন দেখব অর্গানাইজেশনাল ইউনিট তৈরি করার পদ্ধতি। প্রথমে আমরা cnetbd.com এই ডোমেইনের উপরে রাইট বাটনে ক্লিক করব মাউস থেকে। এখান থেকে নিউতে ক্লিক করব। তারপর আমরা দেখতে পাচ্ছি অর্গানাইজেশনাল ইউনিট নামের একটি অপশন, এটা ক্লিক করব। আমরা প্রথম নামটা দিব সেলস। ওকে, একইভাবে আমরা আইটি, মার্কেটিং এবং অ্যাকাউন্টস নামের আরো 3টি অর্গানাইজেশনাল ইউনিট তৈরি করব। তো আমাদের 4টি অর্গানাইজেশনাল ইউনিট তৈরি হয়ে গিয়েছে সেলস, আইটি, অ্যাকাউন্টস এবং মার্কেটিং নামে। এ পর্যায়ে আমরা যে অর্গানাইজেশনাল ইউনিট তৈরি করেছি এর আন্ডারে কিছু ইউজার তৈরি করব। যেমন আমি সেলসের আন্ডারে কিছু ইউজার তৈরি করছি। সেলস সিলেক্ট করে নিউতে যাব। নিউ থেকে ইউজারে ক্লিক করব। এখানে আমি আমার ইউজারের নামটা দিব আমিন। লগইন নেমে দিব আমিন। তারপর নেক্সটে ক্লিক করব। আমরা এখানে পাসওয়ার্ডের কিছু ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছি। যেমন প্রথমে দেখতে পাচ্ছি ইউজার মাস্ট চেঞ্জ পাসওয়ার্ড এট নেক্সট লগইন, অর্থাৎ এই চিহ্নটা দেওয়া থাকলে ইউজার হিসেবে ক্লায়েন্ট কম্পিউটার থেকে যখন লগ ইন করবে, আমি অ্যাডমিন হিসেবে তাকে যে পাসওয়ার্ড দিয়েছি সেই পাসওয়ার্ড তাকে পরিবর্তন করে নতুন পাসওয়ার্ড সেট করে নিতে হবে অ্যাক্সেস করতে হলে। তারপর আমরা দেখতে পাচ্ছি ইউজার ক্যান নট চেঞ্জ পাসওয়ার্ড, এই ক্ষেত্রে সে লগ ইন করবে কিন্তু আমি তাকে যে পাসওয়ার্ড দিয়েছি সেই পাসওয়ার্ডটা সে পরিবর্তন করতে পারবে না। তারপর 3 নম্বরে আছে পাসওয়ার্ড নেভার এক্সপায়ার, যখন নতুন কোনো ইউজার তৈরি করা হয় তখন ইউজারের জন্য যে পাসওয়ার্ডটা দেওয়া হয় সেই পাসওয়ার্ডের ভ্যালিডেশন টাইম থাকে 42 ডেজ। এই 42 ডেজ পরে এই পাসওয়ার্ডটা আর কাজ করবে না, তখন আবার পাসওয়ার্ড চাইবে। এই ক্ষেত্রে এটা যদি পাসওয়ার্ড নেভার এক্সপায়ার এই টিক চিহ্ন দেওয়া হয় তাহলে 42 ডেজ এই কন্ডিশনটা মেনটেন হবে না, এক্ষেত্রে আনলিমিটেড ইউজ করা যাবে। তারপর আমরা 4 নম্বরে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট ইজ ডিসেবলড, আমি যখন চাইবো একটি ইউজার অ্যাকাউন্ট তৈরি হবে কিন্তু অ্যাক্টিভ থাকবে না, তখন অ্যাকাউন্ট ইজ ডিসেবল এই ট্র্যাকটা টিক চিহ্ন দিতে হবে। আমরা আমিন নামের যে ইউজার অ্যাকাউন্ট তৈরি করেছিলাম এখানে পাসওয়ার্ড আমরা দিব এখন W0RD123 P@$W0RD123। এক্ষেত্রে আমি পাসওয়ার্ডের ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছি ইউজার ক্যান নট চেঞ্জ পাসওয়ার্ড, এটা পাসওয়ার্ড নেভার এক্সপায়ার্স, এটা নেক্সট ফিনিশ। একইভাবে আমরা মাহি জামিল নামের আরো 2টি ইউজার অ্যাকাউন্ট তৈরি করব। যেমন
সেলস নিউ ইউজার মাহি, লগইন নেম দিব মাহি। নেক্সট, এর পাসওয়ার্ড ক্রাইটেরিয়া আমরা প্রথম অপশনটি সিলেক্ট রেখে নেক্সটে ক্লিক করছি, ফিনিশ। উইন্ডোজ ক্যান নট বি ক্রিয়েট, আচ্ছা আমি পাসওয়ার্ড দেইনি। One, two, three. One, two, three. Next. ওকে, আমরা জামিল নামের আরেকটা ইউজার তৈরি করছি। জামিল, জামিল। নেক্সট, এক্ষেত্রে আমরা নিচের দুটো ক্রাইটেরিয়া দিচ্ছি, পাসওয়ার্ড নেভার এক্সপায়ার্স, অ্যাকাউন্টস ইজ ডিসেবল। ফিনিশ। এখানে আমরা তিনটি ইউজার অ্যাকাউন্ট তৈরি করলাম তিনটি এনভায়রনমেন্টের ভিত্তিতে। এখানে লক্ষ্য করলে দেখা যাবে জামিল নামের ইউজার অ্যাকাউন্টে একটি নিচের দিকে অ্যারো চিহ্ন আছে, তার মানে এটি অ্যাক্টিভ অবস্থায় নেই। এখন আমরা যদি ক্লায়েন্ট পিসি থেকে ডোমেনে তৈরি করা ইউজার অ্যাকাউন্ট অর্থাৎ সার্ভার পিসিতে আমির নামের ইউজার অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাক্সেস করতে চাই, এক্ষেত্রে আমি লগ ইন করতে পারবো কিন্তু আমি পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবো না। আবার যদি মাহি নামের ইউজার অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাক্সেস করতে চাই, এক্ষেত্রে অ্যাডমিন যে পাসওয়ার্ড দিয়েছে সেই পাসওয়ার্ডটাকে পরিবর্তন করে নতুন পাসওয়ার্ড সেট করে অ্যাক্সেস করতে হবে। তবে কোনো কারণে যদি কোনো ইউজারের পাসওয়ার্ড রিসেট করার প্রয়োজন পড়ে, এক্ষেত্রে আমরা পাসওয়ার্ড রিসেট করার পদ্ধতিটি এখন দেখব। এক্ষেত্রে যে কাজটি করতে হবে, আমি চাচ্ছি আমির নামের যে ইউজার অ্যাকাউন্টে আছে এর পাসওয়ার্ডটি রিসেট করব। তো আমিনের উপর আমি মাউসের রাইট বাটন ক্লিক করে রিসেট পাসওয়ার্ড এই অপশনটি সিলেক্ট করব। এখান থেকে আমি নিউ পাসওয়ার্ড দিব 1 2 3 4। তারপর আনলক দ্য ইউজার অ্যাকাউন্ট এটি সিলেক্ট করে ওকে ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি মেসেজ থ্রো করেছে, দ্য পাসওয়ার্ড ফর আমিন হ্যাজ বিন চেঞ্জ, অর্থাৎ আমাদের আমিন নামের যে পাসওয়ার্ডটি আছে সেটি সঠিকভাবে রিসেট হয়ে গিয়েছে। ওকে, এ পর্যায়ে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটি হলো ম্যানেজিং গ্রুপ। কাজের ক্ষেত্রে আমাদেরকে হয়তো বিভিন্ন পলিসি ডিফাইন করে দিতে হতে পারে, যেমন অমুক ইউজার এই কাজগুলো করতে পারবে, অমুক ইউজার এই কাজগুলো করতে পারবে না ইত্যাদি। তার মানে আমাদেরকে বিভিন্ন পলিসি তৈরি করতে হতে পারে, আর পলিসি যদি প্রত্যেককে দিতে চাই তাহলে আলাদাভাবে প্রত্যেককে ইউজারকে দিতে হবে, যা সময় সাপেক্ষ ব্যাপার। এক্ষেত্রে তা না করে আমরা যদি একটি গ্রুপ তৈরি করি আর ওই গ্রুপে সকল ইউজারকে মেম্বার করে এর উপর পলিসিগুলো ডেপ্লয় করি, তাহলে ওই গ্রুপের সকল ইউজারের উপর পলিসিগুলো পড়বে। আর এজন্য আমরা গ্রুপ তৈরি করে থাকি। তবে এক্ষেত্রে ডিপার্টমেন্ট অনুসারে গ্রুপ পলিসিগুলো আলাদা আলাদা হতে পারে। মানে সেলস গ্রুপ 1 এর জন্য একরকম পলিসি হতে পারে, আবার সেলস গ্রুপ 2 এর জন্য আরেক রকম পলিসি হতে পারে। আর এই সমস্ত কাজগুলো আমরা ম্যানেজিং গ্রুপের সাপেক্ষে দেখব। অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসের সাপেক্ষে যখন আমরা গ্রুপ তৈরি করে থাকি, এক্ষেত্রে গ্রুপ 3 প্রকার হয়ে থাকে, ডোমেন লোকাল গ্রুপ, গ্লোবাল গ্রুপ, ইউনিভার্সাল গ্রুপ। তো ডোমেন এবং গ্লোবাল, ইউনিভার্সাল এই গ্রুপগুলো বলতে আমরা কি বোঝাচ্ছি? ডোমেন লোকাল গ্রুপ, একটি ডোমেনের মধ্যে যে ইউজারগুলো শুধুমাত্র ওই ডোমেনের ভেতরে কাজ করতে পারবে, এই ধরনের যদি কোনো গ্রুপ রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমরা ডোমেন লোকাল গ্রুপ তৈরি করতে পারি। তারপর আছে গ্লোবাল গ্রুপ, যখন কোনো ডোমেন তার সাথে সংযোগ থাকা একাধিক ডোমেনের সাথে কাজ করতে পারবে, ওই ধরনের যদি কোনো গ্রুপ রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমরা গ্লোবাল গ্রুপে করতে পারি। তারপর আছে ইউনিভার্সাল গ্রুপ, রুট ডোমেনের সাপেক্ষে যদি কোনো গ্রুপ তৈরি করি আর তার অধীনে চাইল্ড ডোমেন এবং অ্যাডিশনাল ডোমেন, অর্থাৎ এই ফরেস্টের যতগুলো ডোমেন আছে ফরেস্টের যে কোনো জায়গা থেকে ওই গ্রুপের মেম্বাররা কমিউনিকেশন করতে পারবে, এই ধরনের কোনো গ্রুপ রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমরা ইউনিভার্সাল গ্রুপ করতে পারি। এই পর্যায়ে আমরা গ্রুপ তৈরি করার পদ্ধতি দেখব। এখন আমরা সেলস অর্গানাইজেশনাল ইউনিটের সাপেক্ষে 3টি গ্রুপ তৈরি করব। এর জন্য যে কাজটি করব, আমি সেলসের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে ক্লিক করব, তারপরে গ্রুপে যাব। গ্রুপ নেম দিব সেলস 1। গ্রুপ স্কোপ আমরা গ্লোবাল রেখে গ্রুপ টাইপে আমরা সিকিউরিটি অপশনটা সিলেক্ট রেখে ওকেতে ক্লিক করব।
তারপর আমরা আরও একটি গ্রুপ তৈরি করছি, রাইট বাটন ক্লিক করে নিউ গ্রুপ সেলস 2, গ্রুপ স্কোপ ডোমেন লোকাল রেখে গ্রুপ টাইপ সিকিউরিটি রেখে ওকেতে ক্লিক করব। তারপর আরও একটি গ্রুপ তৈরি করছি, নিউ গ্রুপ সেলস 3, গ্রুপ স্কোপ থেকে ইউনিভার্সাল সিলেক্ট করে গ্রুপ টাইপ সিকিউরিটি ওকে। এক্ষেত্রে সেলস 1 গ্রুপের সাপেক্ষে আমির নামের যে ইউজার অ্যাকাউন্টটি আছে সেই ইউজার অ্যাকাউন্টটিকে এখানে মেম্বার করাবো। এর জন্য সেলস 1 এর মাউসের রাইট বাটনে ক্লিক করব, তারপরে প্রপার্টিসে যাব। এখানে আমরা দুটো অপশন দেখতে পাচ্ছি, মেম্বার্স ও মেম্বার অফ। যখন কোনো গ্রুপে কোনো ইউজারকে মেম্বার করাবো সেক্ষেত্রে মেম্বার্স এই অপশনটির মাধ্যমে করাবো, আর যদি কোনো গ্রুপ অন্য কোনো গ্রুপের আন্ডারে মেম্বার করাবো সেক্ষেত্রে মেম্বার অফ এই অপশনটির মাধ্যমে করাবো। আর এখন আমরা মেম্বার্সে ক্লিক করছি, তারপর অ্যাডে ক্লিক করব, অ্যাড থেকে অ্যাডভান্সে ক্লিক করব, তারপর ফাইন্ড নাওয়ে ক্লিক করব। তারপর এখান থেকে আমির নামে যে ইউজার অ্যাকাউন্টটি সেটা আমরা দেখতে পাচ্ছি, এটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। ওকে, অ্যাপ্লাই ওকে। একইভাবে আমরা মাহিকে সেলস 2 এর আন্ডারে মেম্বার করাবো। এর জন্য সেলস 2 এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করব, তারপর মেম্বার, অ্যাড, অ্যাডভান্স, ফাইন্ড নাও, মাহি ওকে, অ্যাপ্লাই ওকে। তো বন্ধুরা, এভাবে আমরা অনেকগুলো ইউজারকে একটি গ্রুপের আন্ডারে মেম্বার করাতে পারি এবং ওই গ্রুপের উপর পলিসি ডেপ্লয় করতে পারি। এ পর্যায়ে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটি হলো ম্যানেজিং কম্পিউটার অ্যাকাউন্ট। আমি যখন কোনো একটি কম্পিউটারকে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসের সাপেক্ষে জয়েন করাই, তা চলে আসে অ্যাডিডিএস এর কম্পিউটার নামক যে অবজেক্ট আছে তার মধ্যে। যদি আমি কম্পিউটার নামক অবজেক্টে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের একটি ক্লায়েন্ট পিসি এখানে দেখাচ্ছে, যা কিছুক্ষণ আগে আমি ডোমেনে জয়েন করিয়েছিলাম। এরকম ধরি আমাদের কোম্পানিতে 100টি কম্পিউটার আছে, সবগুলো কম্পিউটারকে আমি ডোমেনে জয়েন করালাম। এক্ষেত্রে সবগুলো কম্পিউটার ডিফল্টভাবে এখানেই আসবে। এরপর যে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটি হলো ডিলিগেটিং অ্যাডমিনিস্ট্রেশনের ধারণা। ধরি আমার একটি অর্গানাইজেশনাল ইউনিট আছে, এই অর্গানাইজেশনাল ইউনিটে অনেক ইউজার আছে। অনেকগুলো ইউজারের মধ্যে আমি একজন ইউজারকে প্রধান বানাবো, যিনি এই অর্গানাইজেশনাল ইউনিটের মধ্যে ইউজার তৈরি করতে পারবেন, ইউজারকে ডিলিট করতে পারবেন, মডিফাই করতে পারবেন। কারণ একজন অ্যাডমিন হিসেবে সকল ইউজারের দায়িত্ব অনেক জটিল হয়ে পড়ে অনেক সময়। তাই একটি অর্গানাইজেশনাল ইউনিটের দায়িত্ব আমি কাউকে দিলাম যে পার্টিকুলারলি একজন ইউজারকে একটি অর্গানাইজেশনাল ইউনিটের উপর অ্যাডমিনিস্ট্রেশনের দেওয়া ব্যবস্থাপনাকে বলা হয় ডিলিগেটিং অ্যাডমিনিস্ট্রেশন। এক্ষেত্রে আমি সেলস অর্গানাইজেশনাল ইউনিটের মধ্যে ডিলিগেটিং ব্যবস্থাপনা অ্যাপ্লাই করব। এর জন্য সেলস অর্গানাইজেশনাল যে ইউনিটটি আছে সেটিতে মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপর উপরে যে অপশনটি আছে ডিলিগেট কন্ট্রোল, এখানে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, অ্যাডে ক্লিক করব, অ্যাডভান্সে ক্লিক করব, তারপর ফাইন্ড নাও। এখান থেকে আমির নামে যে ইউজার অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করব, ওকে ক্লিক করব, ওকে, নেক্সটে ক্লিক করব। ডিলিগেটিং দ্য ফলোইং কমন টাস্ক। এখানে বিভিন্ন ধরনের পলিসি আছে, আমরা চাহিদা অনুসারে আমি তা কাস্টমাইজ করতে পারি। এক্ষেত্রে আমি প্রথম 5টি পলিসি অ্যাপ্লাই করলাম, 1 2 3 4 5, নেক্সটে ক্লিক করব, ফিনিশ। তার মানে আমি এই মুহূর্তে সেলস অর্গানাইজেশনাল ইউনিটের জন্য ডিলিগেটেড পারসন, সে এখন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছে। তবে আমিন এখনও ডিলিগেটেড পারসন হিসেবে কাজ করতে পারবে না, কারণ আমিন যদি সার্ভার কম্পিউটারে অ্যাক্সেস করতে চায় তাহলে তাকে অবশ্যই ব্যাকআপ অপারেটর গ্রুপের মেম্বার হতে হবে। আমরা জানি সমস্ত বিল্ট ইন গ্রুপগুলোকে বিল্ট ইন অবজেক্টের মধ্যে, সুতরাং বিল্ট ইন অবজেক্ট থেকে আমিনকে ব্যাকআপ অপারেটর এই গ্রুপের মধ্যে মেম্বার করে দিতে হবে, তাহলে সে সার্ভার কম্পিউটারে অ্যাক্সেস করতে পারবে। এক্ষেত্রে আমরা বিল্ট ইনে ক্লিক করব, বিল্ট ইন থেকে ব্যাকআপ অপারেটর যে অপশনটি আছে সেই অপশনটিতে মাউসের রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিজ, মেম্বার, অ্যাড, অ্যাডভান্সে যাব, ফাইন্ড নাও। আমিন ইউজার অ্যাকাউন্টটা সিলেক্ট করে ওকে করে দিতে হবে।
ওকে, অ্যাপ্লাই। ওকে, এখন সার্ভার কম্পিউটার সাইন আউট করলে আমিন ইউজার হিসেবে সার্ভার কম্পিউটার অ্যাক্সেস করতে পারবে। এক্ষেত্রে আমিন ইউজার শুধুমাত্র যে অর্গানাইজেশনাল ইউনিটের উপর ডেলিগেটেড অ্যাডমিনিস্ট্রেটরের ক্ষমতা পেয়েছে, এখানে সে তার ক্ষমতার পূর্ণ প্রয়োগ করতে পারবে, অর্থাৎ অন্য কোনো অর্গানাইজেশনাল ইউনিটের ক্ষতি করতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আমাদের আজকের পর্বটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ইউজার এবং গ্রুপ ক্রিয়েট করতে হয়, কাস্টমাইজ করতে হয়, মেইনটেইন করতে হয়। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাকে মেইলও করতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। তো পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।